ক্লাস 8-এ পড়তে পড়তে মাত্র 14 বছর বয়সে তার সুরের জাদুতে চারিদিকে মাতোয়ারা করে দেয়। অন্বেষা আমাদের স্পেশাল গেস্ট। অন্বেষা, তোমাকে কেউ কেউ জুনিয়র শ্রেয়া ঘোষাল বলে। শ্রেয়া ঘোষালের সাথে তোমার পার্সোনাল রিলেশনশিপটা কিরকম? সম্পর্কটা শুরু হয়েছিল আলাপ হয়েছিল আমি যখন ন্যাশনাল টেলিভিশনে প্রথম কম্পিট করতে যাই। একসাথে আমরা অ্যালবামও শেয়ার করেছি বাই দ্য গ্রেস অফ রহমান স্যার, রাজনা ছবিতে। শি ইজ লাইক আ কুইন, আনডিসপিউটেড কুইন। তুমি 13টি ভাষায় প্লেব্যাক করেছো, তোমাকে কি ইংলিশে লিখে দেয়? এটা আমার ট্রেড সিক্রেট বলে দিচ্ছি। বাংলা ভাষায় আমি ওটা তখন লিখে নিই, যেখানে আমার ধরো একটু লম্বা টানতে হবে শ্বাসটা, ওখানে মার্ক করে নিই এরমভাবে। সুনিধি দিদিরও আছে, তারপর সোনুজির কানাডায় অনেক গান, কুণাল গাঞ্জাওয়ালার অনেক গান। তা ওদের কাছ থেকে তখন শুনেছি যে ওরা কিভাবে ভাষা পিক আপ করে, তো তখন ওইগুলো অনেকটা ইন্সপিরেশন দিয়েছে। কিছু লোকে পাওয়ার জন্য কিছু তো হারাতেই হয়। আমাদেরকে ভেতর থেকে স্পিরিচুয়াল হওয়ার জন্য বা আধ্যাত্মিক হওয়ার জন্য সংসারের বাইরে বেরিয়ে যেতে হবে না, সংসারের মধ্যে থেকে স্পিরিচুয়াল হওয়াটা বেশি কঠিন। শুনতে হ্যাঁ জব প্যার হো তো দিয়ে জল উঠতে হ্যাঁ, তন মে মন মে और नयन में दिए जल उठते हैं। आजा पिया आजा तेरे ही लिए जलते दिए बितानी तेरे साए में जिंदगानी बितानी तेरे साए में। হাই ফ্রেন্ডস, বিয়ন্ড পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি স্মিতা। ভারতীয় সঙ্গীত ইতিহাসে ইতিমধ্যেই অনন্যা, একজন সুন্দর বাঙালি রমণী। ক্লাস 8-এ পড়তে পড়তেই মাত্র 14 বছর বয়সে তার সুরের জাদুতে চারিদিকে মাতোয়ারা করে দেয়। রিয়েলিটি শো, লাইভ পারফরমেন্স থেকে শুরু করে বাংলা হিন্দি মিশিয়ে 13টি ভাষায় প্লেব্যাক। তার অনবদ্য গানের সাধনায় মুগ্ধ সারা দেশবাসী, এমনকি বিদেশি শ্রোতারাও। ঝুলিতে একাধিক পুরস্কার। এছাড়াও হিন্দি চলচ্চিত্র জগতেই ইতিমধ্যেই তিনি অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। নিজের লেখা গান কম্পোজ করা, সুর দেওয়া, সবকিছু নিয়ে এই বাঙালি রমণী এত ব্যস্ততার মধ্যেও কালো পোশাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাকে সামনের সারিতে দেখা যায়। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি কিন্তু আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার থেকেই জেনে নেব তার ছেলেবেলার সেই ভুবন ভালোনা গানের আবেদন থেকে শুরু করে প্রতিবাদী হয়ে ওঠার কণ্ঠস্বর জার্নিটা। গানই যখন তার পরিচয়, তখন তারই লেখা এবং সুর দেওয়া যে কোনো একটি গানের দুকলি দিয়েই আজকের অনুষ্ঠানটা আমরা স্টার্ট করব। সো ফ্রেন্ডস, অন্বেষা দত্তগুপ্ত আমাদের স্পেশাল গেস্ট। অন্বেষা, ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ, সাচ আ লাভলি ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ তোমাকে। আরে সুন্দর একটা গান শুনিয়ে দাও। নিশ্চয়। तुम नहीं तो फिर कुछ भी नहीं, गर मिलो तो सब कुछ है यही, अनकही बातों में हो रुके, मेरी बेसब्री में हो छिपे, तुम नहीं तो फिर कुछ भी नहीं, गर मिलो तो सब कुछ है यही। ওয়াও, অসাধারণ, জাস্ট স্পিচলেস। আচ্ছা, তোমাকে কেউ কেউ জুনিয়র শ্রেয়া ঘোষাল বলে। শ্রেয়া ঘোষালের সাথে তোমার পার্সোনাল রিলেশনশিপটা কিরকম? শ্রেয়া দিদির সঙ্গে আমার সম্পর্কটা শুরু হয়েছিল আলাপ হয়েছিল আমি যখন ন্যাশনাল টেলিভিশনে প্রথম কম্পিট করতে যাই। যখন আমরা জানতে পারলাম যে শ্রেয়া ঘোষাল আমাদের পার্মানেন্ট জাজেস প্যানেলে আছে, তো তখন ওখানে প্রথম আলাপ হলো। তখন ওখান থেকে একটা খুব উষ্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তারপরে আরও বিভিন্ন অন্যান্য রিয়ালিটি শোতে আমরা একসাথে শ্যুট করেছি, ওখানে দেখা হয়েছে। তার পরবর্তীকালে শ্রেয়া দিদির সঙ্গে আমার প্রফেশনাল ক্যারিয়ারে আমার সৌভাগ্য হয়েছে, একসাথে আমরা অ্যালবামও শেয়ার করেছি বাই দ্য গ্রেস অফ রহমান স্যার, রাজনা ছবিতে। তো সেখানে একসাথে গান করা, তো আই থিঙ্ক আই হ্যাভ কাম আ লং ওয়ে উইথ হার। আমার যে অ্যাসোসিয়েশনটা ওনার সাথে, ব্যক্তিগত আলাদা সম্পর্কে আমি যাচ্ছি না, কিন্তু আদারওয়াইজ একটা যে মিউচুয়াল রেসপেক্ট, এবং সবাই যখন বলে উনি তো নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে বড় গায়িকাদের মধ্যে একজন, তো সেই কম্প্যারিজনটাকে আমি খুব পজিটিভলি নিই, আমার ভালো লাগে। আচ্ছা, গানে আসার ইন্সপিরেশনটা কি?
তোমার হঠাৎ করে গানটাকেই চুজ করলে কেন? গানে আসার ইন্সপিরেশন বলতে আমার কি বলতো, মা গাইতেন বাড়িতে, তো সেই সূত্রে গানকে কখনো এরকম মনে হয়নি যে আলাদা একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, মানে আমি আঁকা শিখছি, গান শিখছি, যেমনি হয় বাচ্চাদের। তো বাড়িতে গানটা ছিলই শুরুতে, মা রেয়াজ করতেন, বাড়িতে নানান রকম গান চলতো, তো এই চলটা একটা পরিবেশ ছিল গানের। তো সেইখান থেকে একটা সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠার সুবাদে আমি ছোটবেলা থেকেই গানটা ভীষণ ন্যাচারালি আমার একটা হবি হয়ে ওঠে। বাড়িতে আমি যখন জন্মেছি তখন ক্যাসেট ছিল, তারপর আস্তে আস্তে সিডি এলো যখন বড় হচ্ছি, তো অনেক রকমের ট্রানজিশন দেখলাম। তো নানান রকম গান শুনতে শুনতে সেইগুলো গাইতে ইচ্ছে করতো। সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, গজল হতে পারে, নজরুলের গান, মানে নানান রকম গান, ছবির গান, হিন্দি ছবি, বাংলা ছবির পুরনো গান। তো নানান রকম গান শুনে সেইগুলো গাইতে চেষ্টা করতাম। তো মা বাবা যখন দেখলেন যে একটা বেসিক সুর এবং তালের একটা সেন্স আছে, তখন একটা বাচ্চাকে কি হয়, ন্যাচারাল কিছু সেন্স থাকলে সেটা তারপর কোনো একটা জায়গায় শিখলে, প্রপারলি শিখলে, সে একটা তালিমের মাধ্যমে গেলে জিনিসটা আরও স্ট্রিমলাইন হয়, তার ট্যালেন্টটা নার্চার হয়। তো সেটা কৃতিত্ব আমার মা বাবার, যে ওনারা তারপরে আমাকে শাস্ত্রীয় সঙ্গীতের আমার গুরু শ্রী জয়ন্ত সরকারের কাছে নিয়ে যান। তো সেখানে আমার ক্লাসিক্যাল মিউজিক শেখাটা শুরু হয়। তারপরে আমার নিজের একটা ঝোঁক ছিল যে আমি বড় হয়ে একটু লাইট মিউজিকের দিকে যাব, যেটা আলটিমেটলি আমি গেলাম তারপরে। তো তারপরে বাকিটা তো সবাই জানি। তো এইভাবে গানের শুরুটা আর কি। অন্বেষা যদি গায়িকা না হতো তাহলে অন্য কি অপশন ছিল তার কাছে? যদি আমি একাডেমিক্সের দিকে যেতাম তাহলে আমার সাহিত্য খুব পছন্দ, আমি হয়তো ইংলিশ লিটারেচার ওই নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু গানটা এমন একটা আমার জীবনের একটা ইন্ডিসপেন্সেবল অঙ্গ যে ওটাকে বাদ দিয়ে টোটালি হয়তো ওটা থাকতো না আমার জীবনে, এটা আমি ভাবতেই পারি না। তো গান কিছু না কিছুভাবে থাকতো। হয়তো গানটা আমার পেশা হয়েছে বলে আমি খুব অবভিয়াসলি সেটা নিয়ে আমি খুব গর্বিত, আমি খুব খুশি যে আমি এমন একটা জিনিস করি রোজ সকালে উঠে, যেটা করতে আমি ভালোবাসি। তো এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো সেই কারণে আমি খুব খুশি। কিন্তু সেইভাবে যদি আমার প্রফেশন হলো না ধরো গানটা, সেই ক্ষেত্রেও গানটা আমার হবি হিসেবে আমার জীবনে থাকতো। হয়তো অন্য কিছু করছি, কিন্তু গানটা উড হ্যাভ বিন আ কনস্ট্যান্ট সোর্স অফ হ্যাপিনেস ইন মাই লাইফ। তোমাকে তো এত সুন্দর দেখতে, আরে বাবা, ডেফিনেটলি প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, কেমন লাগে? সেটা বলছে আরেকজন সুন্দরী মহিলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি সুইট অফ ইউ। ইচ্ছা করছে বিষয়টা সুন্দর কুৎসিত, মানে আমি এক্সটার্নাল বিউটি নিয়ে খুব একটা যে নিজে বদার্ড তা নেই, কিন্তু সবাই বলে যখন ভালো লাগে, আই ফিল ভেরি ফ্ল্যাটার্ড। আমার তুমিও আজকে যখন বললে খুব ভালো লাগলো। ফ্যান ফলোয়িং এর ব্যাপারটা, হ্যাঁ, একটা মানে আগেকার যুগে কি হতো, অনেক সিঙ্গারদের আমরা যেমনি মার কাছে গল্প শুনেছি, মানে তারা ইমাজিন করতো একজন সিঙ্গারের গলা শুনে যে কিশোর কুমারকে হয়তো এরকম দেখতে হবে, যে মোহাম্মদ রফিকে হয়তো দারুণ হ্যান্ডসাম দেখতে হবে। তো অনেক ক্ষেত্রে মানে স্বপ্ন পূরণও হতো, আবার স্বপ্ন ভঙ্গও হতো। মানে তাকে অ্যাকচুয়ালি হয়তো সেরকম দেখতে নয়, গলা শুনে আমরা ভাবছি যে এরকম। তো এখনকার দিনে সেই মিস্ট্রিটা নেই, যেহেতু ইন্টারনেট আছে, মিডিয়া আছে, আমাদেরকে সবাই কভার করে। মানে যাদেরকে সিনেমার পর্দায় আমরা দেখি, তাদের ছাড়াও অন্যান্য ফিল্ডে যারা আছে, যারা গান করে, যারা ক্রিকেট খেলে, স্পোর্টসে যারা নাম করছে, তাদের সবাইকে মিডিয়া কভার করে। তো আমাদের কোনো উপায় নেই লুকিয়ে থাকার, তো সবাই আমাদেরকে চেনে। তো ওই জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে আমাদের জন্য যে একটা বেসিক প্রেজেন্টেবিলিটি রাখা, বেসিক যেটা মানুষ চাইছে, যেইভাবে মানুষ আমার ব্র্যান্ডটাকে দেখতে চাইছে, সেইভাবে নিজেকে মেনটেন করা। তো সেই জিনিসটার করবার জন্য আমি যেটা করি, আমি আলাদা করে ওটার জন্য খুব বেশি সাজগোজ করা বা সেটার আমি খুব একটা যে ডেইলি লাইফে সাজগোজ করতে পছন্দ করি তা নয়। কিন্তু আমি একটা ব্যালেন্সড লাইফস্টাইল এর মধ্যে থাকার চেষ্টা করি। একটু বাড়ির খাবার খাওয়া, বাইরের খাবার অ্যাভয়েড করা, আমার গলায় যেটা স্যুট হবে না বা আমার শরীরের ক্ষেত্রে যেটা খেলে ভালো না, সেই জিনিসটায় কখনো সখনো ওয়ান্স ইন আ ব্লু মুন খেলাম ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে। কিন্তু সেইগুলো নর্মালি ডেইলি লাইফে ওই ইন্ডালজেন্সগুলোকে যতটা সম্ভব পারি চেষ্টা করি না আনার, যাতে নিজের শরীরটাও ভালো থাকে। আর দেখতে ভালো লাগাটা তো, যদি আমি ভেতর থেকে ভালো থাকি, সুস্থ থাকি, আমাকে ভালো লাগবে দেখতে, সেটা তো ধরে নেওয়া যায়। আর যোগা করি, মেডিটেশন করি, এইগুলো করবার চেষ্টা করি। একটা পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করি? শিওর। তুমি প্রচুর প্রেমের গান গাও, তো এরকম তো হয় রাত দিন প্রচুর প্রপোজাল পাচ্ছ। তোমার কাছে
হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? তো ভালোবাসার বলতেই আমরা যেটা আমাদের প্রথমেই মাথায় আসে রোম্যান্টিক লাভ, বা একজন ম্যান ওমেন কেমিস্ট্রি, বা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অ্যাট্রাকশন, সেই ভালোবাসাটা অবভিয়াসলি সেটা খুবই সুন্দর, প্রাকৃতিকভাবে সকলের জীবনেই সেটা আসে। কিন্তু ভালোবাসার অনেক রকম রূপ হয়, যেটা আমরা চলতে চলতে জীবনে চলার পথে একজন বন্ধু বন্ধুকে যে কেয়ার করে সেটাও ভালোবাসা। আমি গান বাজনাকে ভালোবাসি, সেটাও ভালোবাসা। আমার মা বাবা আমাকে যে আমার স্বপ্ন পূরণ করতে কনস্ট্যান্টলি রোজ সাপোর্ট করে, তাদের নিজেদের কথা না ভেবে এক এক সময়, সেটাও ভালোবাসা। তো ভালোবাসার বিভিন্ন রূপ আমরা জীবনে চলার পথে যখন চোখ কান খোলা থাকে সেটা দেখতে পাই, ফিল করতে পারি। সো ইট ইজ সামথিং রিয়েলি বিউটিফুল। কিন্তু ভালোবাসার একটা অদ্ভুত দিকও আছে, যে এটা আমাদেরকে খুব লিবারেট করে, আবার এই জিনিসটাই এমন একটা জিনিস যেটা আমাদেরকে খুব ক্রিপলও করে দেয় এক এক সময়। মানে ওটাই মোমেন্ট যদি আসে লাইফে, সেরকম মোমেন্ট এসছে, প্রচুর এসছে বলবো না, সেরকম মোমেন্ট এসছে ওয়্যার আই ফাউন্ড দ্যাট এই ইমোশনটাই ভীষণ ক্রিপলিং, মানে মাই অ্যাবিলিটি টু লাভ, সেটাই আমার মনে হয়েছে যে ভালোবাসতে পারাটাই হয়তো আমার উইকনেস হয়ে দাঁড়িয়েছে। খুব ছোট বয়সে তুমি প্লেব্যাক করেছো, তোমার গান বড় পর্দায় যে সমস্ত যাদের লিপে শোনা যায় তারা কোয়াইট ম্যাচিওর, তোমার থেকে অনেক সিনিয়র, তো কিভাবে ম্যানেজ করেছো? ম্যানেজ করিনি, মানে যেরকম সুযোগ এসছে, মানে আমি সবসময় একটা, যেহেতু ভারতবর্ষে আমাদের প্লেব্যাক সিঙ্গিং, মানে আমরা এমন একটা জিনিস যেটা আমরা উই লুক আপ টু সিঙ্গিং ফর হিরোইনস, অ্যান্ড তো ওই জিনিসটা আমার মধ্যেও ছিল, একটা ফ্যাসিনেশন ছিল, ফিল্মে গাইবো, বড় পর্দায় আমার আওয়াজ শোনা যাবে, কোনো নায়িকার পেছনে শোনা যাবে। তো সেই জিনিসটা যখন হতে শুরু করলো, সেটা তুমি যেটা বলছো বয়সের গ্যাপটার ক্ষেত্রে আমার একটা যেটা ফেস করতাম, কম্পোজাররা বলতো যে তোমার রিয়েল লাইফে এখনো কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তুমি যেহেতু বড় হওনি, তুমি এই ফিলটা বুঝতে পারছো না, তুমি হয়তো সুরে তালে গাইছো, টেকনিক্যালি ভালো গাইছো, কিন্তু ফিলটা বুঝতে পারছো না, আর একটু ইমোশন চাই একটু। তো ওইটা ক্যারিয়ারের শুরুর দিকে বেশ 4-5 বছর ওইটা শুনতে হতো আমাকে। তারপর ন্যাচারালি গান গাইতে গাইতে একটা প্রফেশনাল অভিজ্ঞতা হয়, মাইকের একটা এক্সপিরিয়েন্স হয়, তারপর জীবনে নানা রকম মানুষকে মিট করা, তারপর নিজের একটা ম্যাচিওরিটি তৈরি হয়, তো সেটার থেকে ইমোশনগুলো ইভলভ করে আমাদের। তো জীবনে যত মানুষ হিসেবে ইভলভ করেছি, আর্টিস্ট হিসেবেও সেটা গ্রো করতে আমাকে সাহায্য করেছে। তো সেটা অবভিয়াসলি 15 বছর আগে যে গানটা আমি যেভাবে রেকর্ড করেছি, সেটা এখন অবভিয়াসলি অনেক বেশি ইমোশনটা বুঝে সেটার গভীরে ঢুকে আমি গাইতে পারবো হয়তো। ছোটদের গানও প্রচুর গেয়েছো, সেরকম একটা গান যদি শোনা। বেশি গেয়েছি। আচ্ছা, ছোটদের গান বলতে আমার কয়েকটা এরকম এক্সপিরিয়েন্স, মানে একদম শুরুর দিকেই হয়েছিল ঋতুপর্ণ কাকুর ছবি খেলা। আচ্ছা, ওটা আমার প্রথম বাংলা ছবির গান গাওয়ার এক্সপিরিয়েন্স। তো ওখানে একটা বাচ্চা ছেলের ক্যারেক্টার ছিল, তো সেই ক্যারেক্টারটার জন্য একটা প্রমোশনাল গান হয়েছিল, যেটা ওরা আমাকে দিয়ে করেছিল। অল্প একটু আমার যেটুকু মনে আছে আমি শোনাচ্ছি। এক যে আছে রাজা, এক যে আছে রাজা, দিনের শেষে রাত পোহালে, ব্যস্ত কেবল এক খেয়ালে, সিনেমাটা না বানালে কিসের তবে মজা, কেবল ভাবে রাজা, সিনেমাটা না বানালে কিসের আবার মজা, এক যে আছে রাজা। একটা ক্যান্ডিড গান ছিল। ওয়াও, খুব ছোট বয়সে রিয়েলিটি শো করে তুমি বিখ্যাত হয়ে গেছো। শৈশবকালে আমাদের অনেক চাইল্ডহুড মেমোরিজ থাকে, তো সেলিব্রিটি হয়ে গেছো, সেলিব্রিটি লাইফস্টাইল হয়ে গেছে, কোনো আফসোস আছে যে এটা করে উঠতে পারোনি? এখনো সেটা ফিল হয়? মানে আমি এমন একটা পেশায় এসেছি যেখানে আমার কাজটা সেলিব্রেটেড হোক, আমার লাইফস্টাইলটা খুব একটা নট ভেরি সেলিব্রিটি লাইক। তো আমি সবসময় সেই লাইফস্টাইলটা এখনো অবধি আমার জীবনযাপনটা খুবই সাধারণ রেখেছি। সেটা 9 মাসে 6 মাসে আমার স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হতে পারে, বা যে কোনো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি না, কিন্তু আমার ডেইলি লাইফ যেটা, সেটা খুব বেশি আমাকে দেখে হয়তো অনেকের ধারণা হতে পারে যে গ্ল্যামারাস লাইফ হবে, কিন্তু সেটা একদমই নয়। সেটা তখনও ওরকম ছিল না, যেহেতু টিভিতে বহু মাস ধরে আমাদের অনেকক্ষণ দেখা গেলে কি হয়, দীর্ঘদিন দেখতে দেখতে সেটার একটা ক্রেজ তৈরি হয়, তখন সেটা থেকে মানুষের পরিচিতি হয়, কোথাও গেলে আজকেও যিনি মানুষ চিনতে পেরে এসে কথা বলে, তখন ছোট বাচ্চা হিসেবে সেটা হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হতো, কারণ নতুন নতুন সবাই চিনছে। যখন রিয়ালিটি শো থেকে ফিরে তারপরে স্কুল জয়েন করলাম, তখন বাচ্চারা এসে মব করে নিত, অটোগ্রাফ চাই, তো ওটা একটুখানি অসুবিধা হতো আমার, কারণ আমি তো আমার সেই আগের লাইফটাই ফিরে যেতে চাইছিলাম,
কারণ অবভিয়াসলি একটা ছোট মেয়ে হিসেবে অতটা অ্যাডোলেশন তার অভ্যস্ত নয় সে। তো হঠাৎ করে সবকিছু হওয়াতে ওভারনাইট আমার একটু ওই ব্যাপারটাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু ইভেন্চুয়ালি আমি দেখলাম যে না, আমাকে যদি এইটা নিয়ে এগোতে হয়, সবাই ভালোবাসছে, সবাই আপন করে নিচ্ছে, এই জিনিসটা ইজ পার্ট অফ মাই প্রফেশন। তো ওটা তারপরে এনজয় করতে শুরু করলাম। তারপরে যে ফোমো, যেটা আজকাল জেনজিরা বলে, ফিয়ার অফ মিসিং আউট, সেই জিনিসটা আমার খুব বেশি হয়নি। ওই সময় হতো যে অনেকের কাছে শুনতাম যে কলেজ লাইফে না এরকম হয়, হাই স্কুলে না এরকম হয়। তো সেইটা তখন তো আমি অলরেডি স্টুডিও হপিং করছি, আমি প্লেব্যাক করছি, আমি গান করছি। তো ওয়ার্কিং প্রফেশনাল হয়ে যাওয়ার জন্য আমার অন্যদিকে অনেকটা গ্রোথ হচ্ছে, কিন্তু এই অভিজ্ঞতাগুলো খুব একটা হয়নি, যেটা আমি পরবর্তীকালে আমার বন্ধুদের থেকে শুনতে পেয়েছি যে এইগুলো তুই মিস করেছিস ওই সময়টা। ওইটা আমি অবভিয়াসলি ফিরে গিয়ে তো ওটা ক্রিয়েট করতে পারবো না, কিন্তু কিছু লোকে পাওয়ার জন্য কিছু তো হারাতেই হবে। এই যখন কলেজ লাইফটা বললেন, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। প্রাচ্য পাশ্চাত্যের কবিতা, দর্শন, প্রেম, পলিটিক্স, নাকি প্রচুর বন্ধু বান্ধব, নাকি শুধু তুমি গান বাজনাকেই বেছে নিয়েছো? মানে খুব জানতে ইচ্ছা করছে তোমার কলেজ লাইফটা কিরকম ছিল। আমি পড়াশোনাটাকে ছেড়ে দিইনি, পড়াশোনাটা নিয়ে এগিয়েছি ওটার, কারণ পড়াশোনাটা একটা মিনিমাম সার্টেন জায়গা অবধি করা। এবং আই কাম ফ্রম আ বেঙ্গলি হাউস হোল্ড, যেখানে বাঙালি বাড়িতে, তুমি নিজেও একজন বাঙালি মেয়ে, তুমি জানবে যে পড়াশোনা এবং এডুকেশনটা, যেটা ফর্মাল এডুকেশন আমরা বলি, যে সার্টেন একটা লেভেল অবধি আমরা অন্য যে কোনো ফিল্ডে চলে যেতে পারি, কিন্তু একটা আমরা বাঙালিরা ওটার উপর জোর দিই। তো আমার বাড়িতেও সেরকম ছিল, ওটা নিয়ে চাপ ছিল না, কিন্তু পড়াশোনাটা একটা সার্টেন জায়গা অবধি আমার মা বলেছিল যে করতেই হবে। তো সেই কারণে আমি পড়াশোনা করছিলাম, কিন্তু স্কুল কলেজ লাইফে যে বা হাই স্কুল থেকে যে একটা অন্যরকম নানান রকম অভিজ্ঞতা হয় মানুষের, ক্যাম্পাসে এই করছিলাম বা ক্যান্টিনে আড্ডা দিচ্ছিলাম, এই ব্যাপারগুলো আমি খুব একটা পাইনি, কারণ ওই সময় আমি কাজ করছিলাম। তো আমি পড়াশোনাটা নিজের মতন করে করছিলাম, একা একা পড়াশোনা কমপ্লিট করবার জন্য। আর এই জিনিসটা যেটা পরবর্তীকালে আমার, এখন যখন স্কুলের বন্ধুর সঙ্গে ফেসবুকে আবার আমার যোগাযোগ হয়েছে, যেটা আমি খুব এনজয় করি। তো এখন যে কজন অল্পই, কারণ আমরা যখন বেড়ে উঠছি তখন তো আমাদের হাতে হাতে মোবাইল ছিল না, তো ওই সময় আমাদের চাইল্ডহুডটা অন্যরকম ছিল। তো এখন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেখতে পারি, তারা সবাই ওয়েল কানেক্টেড। তো আমি অনেকের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আমার, সত্যি কথা বলতে গেলে। তো পরবর্তীকালে এখন যখন যোগাযোগ হয় ওটা খুব ভালো লাগে। তো ওই জিনিসটা এখন আমি খানিকটা ফিরে পাওয়ার চেষ্টা করি। ওদের কোম্পানিটা যখন পাই, যদিও অল্পই দেখা হয়, যেটুকু হয় হয়তো হোয়াটসঅ্যাপে কথা হলো, বা আমি যেহেতু বেশিরভাগটা বম্বেতে থাকি, ওরা বলে যে কলকাতায় আসলে জানাবি, দেখা করব, কোনো ক্যাফে হোক বা কোথাও হোক বসবো একটুখানি। তো এই জিনিসটা এখন আমি ওদের অ্যাটেনশনটা, ওদের কোম্পানিটা থেকে ওই ব্যাপারটা আমি ফিরে পাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করি। তুমি কি রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন, নাকি একটা সেলিব্রিটি সুলভ অ্যাপিয়ারেন্সের জন্য কেউ তোমাকে বাধ্য করেছে প্রতিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে? না, আমি এমন একটা মেয়ে, এমন একটা মানুষ যাকে বাধ্য করে কোনোদিন কেউ কিছু করাতে পারবে না। তো এইটুকু বলতে পারি হলক করে। আরেকটা, যেটা তোমার প্রশ্নের প্রথম পার্ট, সেটাতে আসি। রাজনীতি নিয়ে আজ থেকে 5-6 ইয়ার্স আগো আমি এটুকু বলতে পারি, তখন আমার যা মানসিকতা ছিল যে পলিটিক্সটা ওয়াজ জাস্ট আ সাবজেক্ট ফর মি, যে এটা একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমার খুব একটা বেশি মানে ওপর জানলেই হবে, আমি এটা ভাবতাম আগে। সেটা পরবর্তীকালে আমার এখনকার বয়সে এসে, আই হ্যাভ ফিনিশড মাই 20s, এখনকার একটা ম্যাচিওর্ড বয়সে, পরিণত বয়সে এসে আমি চারপাশের যা পরিস্থিতি দেখছি, আমার সেটা দেখে আমার রিয়েলাইজেশন হয়েছে যে না, রাজনীতি সম্পর্কে আমাদের ইয়াং জেনারেশন যদি আমরা সচেতন না হই, আমরা প্রতি মুহূর্তে এক্সপ্লয়েটেড হব। তো সেই জন্য আমাদের নিজেদের অ্যাওয়্যার হওয়াটা খুব দরকার। রাজনীতি মানে এই নয় যে এই ওয়ার্ডে কে এমএলএ সবার নাম মুখস্থ করতে হবে, বা ইটস নট লাইক সাম জিকে। মানে এটা যদি আমরা নিজেকে খুব, যখনই পলিটিক্সটা আমরা খুব ব্যক্তিগতভাবে নিতে শুরু করব, যে আজকে ওটার ব্যাপারে না জানলে আমার ক্ষতি হতে পারে, আমার পরিবারের ক্ষতি হতে পারে, আমার রাজ্যের, ফ্রম আ লার্জার পার্সপেক্টিভ আমার দেশের ক্ষতি হতে পারে যদি আমি সচেতন না হই। তো এইভাবে চিন্তা করলে যখনই আমরা একটা জিনিস ব্যক্তিগতভাবে নিতে শুরু করি, তখন অটোমেটিক্যালি আমরা চাইবো সেটার ব্যাপারে জানতে, কারণ কে চায় নিজের ক্ষতি হোক। তো সেই কারণে মানে আমরা যাদের ইলেক্ট করে, এটা তো মনার্কি নয়, এটা ডেমোক্রেসি, আমরা যাদের ইলেক্ট করে আনছি
তারা কি সত্যি আমাদের রাজ্য চালানোর জন্য বা দেশ চালানোর যোগ্য কিনা, তো সেটা যদি আমরা পড়াশোনা না করি এনাফ, ইফ উই আর নট এডুকেটেড এনাফ, তাহলে সেটা বিচার করবে কে? কারণ আমরাই তো ভোটার্স। তো এটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছো, পশ্চিমবঙ্গ থেকে সেরকম কোনো পুরস্কার পেয়েছো? পশ্চিমবঙ্গে প্রাইভেট অনেক অ্যাওয়ার্ডস পেয়েছি। প্রাইভেট যেগুলো আমি ওগুলোর নাম নিচ্ছি না, কিন্তু অনেক মিউজিক অ্যাওয়ার্ডস, যেগুলো গান বাজনার অ্যাওয়ার্ডস, সেগুলোর জন্য বেস্ট সিঙ্গার অনেকবার পেয়েছি। কিন্তু রাজ্য সরকারের থেকে যে পুরস্কার পাওয়া বা স্টেট অ্যাওয়ার্ড এখনো পাইনি। রাজনীতিতে আসার ইচ্ছা আছে অন্বেষার? না, মানে সেরকম কোনো অফার পেয়েছো? না, অফারও পাইনি, আমার আসারও ইচ্ছে নেই। তোমার একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি কি ভীষণ ইন্ট্রোভার্ট না জোভিয়াল? আমি দুটোই। আমি ইন্ট্রোভার্টও, মানে দুটোর মধ্যে কোনো বিরোধিতা নেই। মানে যে ইন্ট্রোভার্ট সে জোভিয়াল হতে পারবে না এরকম কোনো কথা নেই। এবং আমার যেটা জোভিয়াল হওয়া বা আমার যেটা একটা উইটি দিক আছে, যেটা আমার বন্ধু বান্ধবরা বলে, সেটা ইটস অ্যাকচুয়ালি ভেরি কন্ডিশনাল। তো ওটা সবসময় বেরিয়ে আসে না। তো মোস্টলি আমি একটুখানি, সবাই একটু রিজার্ভডই বলে আমাকে। কিন্তু যেহেতু আমি বহুদিন ধরে এমন একটা প্রফেশনে আছি যেখানে আমাদের পাবলিক স্পিকিং করতে হয়, বহু মানুষকে মিট করতে হয়, তো সেই কারণে একটা পাবলিক স্পিকিং এর স্মার্টনেস চলে আসে অটোমেটিক্যালি। তোমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স কিরকম এক্সপিরিয়েন্স ছিল? প্রথম স্টেজ পারফরমেন্স এটা খুব মজাদার, কারণ আমি ছোটবেলাতেও মঞ্চে উঠে গান গাওয়ার আমার অভিজ্ঞতা আছে। যখন শিল্পী হিসেবে প্রফেশনাল হইনি, তখনও সবাই পাড়ায় জানতো যে আমি গান করি। তো সেই সুবাদে পুজোয়, পাড়ায় ফাংশনে উঠে গান গাওয়া, তো সেইগুলো আমার প্রথম স্টেজে উঠে গান করার অভিজ্ঞতা। স্টেজ ফ্রাইট প্রচণ্ড থাকতো আমার, আমি খুব ভয় পেতাম। আমি অ্যাকচুয়ালি খুব শাই ছিলাম বলে, এখনো অল্প শাই আছি, সেই কারণে আমার সকলের সামনে গান করা এবং একটা মঞ্চে উঠলে কি হয়, সবার গেজ আমার দিকে। তো বাড়িতে বসে রেয়াজ করা আর ওটার মধ্যে অনেক পার্থক্য। তো সেইটা আমি খুব ভয় পেতাম স্টেজে উঠতে আর কি। তো স্টেজ ফ্রাইটটা তারপরে এত বছরে খানিকটা কাটিয়ে উঠেছি। শাস্ত্রীয় সঙ্গীত, কমার্শিয়াল ছবিতে প্লেব্যাক করা এবং কোনো সময় তোমার গণসঙ্গীতও তোমার গলায় শোনা গেছে। তো এই যে ডিফারেন্ট জনারে তুমি গান গাইছো, এটা কি ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে নিজেকে আরো পলিশড করার জন্য? না, লাইফে যেরকম আমার সুযোগ আসছে, যেরকম অপরচুনিটি আসছে, সেই হিসেবে নিজের সেই দিকে আই এম ট্রাইং টু স্প্রেড মাই উইংস অ্যান্ড এক্সপ্লোর মাই সেলফ। যেমনি ধরো আজকের আমাদের পডকাস্টটা শুরু হলেই আমার একটা কম্পোজিশন দিয়ে, তুমি আমার সুর করা কথা, নিজের লেখা গান দিয়ে শুরু করতে চাইলে, তো সেই প্রসঙ্গেও আমি বলবো যে ওটাও কিন্তু খুব অর্গানিক্যালি হয়েছে। মানে ওটা যে আমি খুব ভেবে করেছি ওরকম কিছু না। তাই ডিফারেন্ট জনারে, আলাদা জনারে গান করাটা, এবং গণসঙ্গীতের ব্যাপারটা, যেটা আমি ছোটবেলায় শুনতাম, নিজে যে খুব গণসঙ্গীত গাইতাম তা না। গণসঙ্গীতের ব্যাপারটা কি হয়, আমাদের জীবনে যখন যেরকম পরিস্থিতি আসে, তখন গণসঙ্গীতের প্রয়োজনটা এর আগে কোনোদিন বোধ করিনি, যেটা এখন বোধ করেছি। এবং গণসঙ্গীতের যেগুলো, মানে এর আগেও আমরা সলিলদার গান বলো বা যেই গানগুলি শুনেছি, বা ইদানিংও যে গানগুলো তৈরি হয়েছে রিসেন্ট ঘটনা নিয়ে, তো সেই গানগুলোর কথাগুলো এখন খুব রিলেটেবল লাগে। তো যেটা আগে হয়তো শুধুমাত্র কথা ছিল আমার জন্য, সেইগুলো এখন খুব বাস্তব মনে হয়। তো সেই জন্য গণসঙ্গীতটা এখন খুব রিলেট করতে পারি। কিন্তু তা বাদে আমি এনজয় করি, মানে আমাকে যেই জনারে ধরো, বেশিরভাগ সুরকাররাই খুব মিষ্টি প্রেমের গান গাইতে ডাকে, সেটা হয়তো আমার গলাটা এরকম বলে। কিন্তু কেউ ধরো আজকে খুব একটা নাচানাচির গান গাইতে আমাকে ডাকলো, আমি তো খুব খুশি হব সেটা করতে। কারণ যে পথটা আমরা চললে দেখিনি, সেটা তো আমরা জানি না যে আমরা পারি কি না। তো সেইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের ক্যারিয়ারের আলাদা ফেজে নতুন কিছু ট্রাই করা খুব ইম্পর্টেন্ট। কখনো নিজেকে লোনলি লাগে? লোনলি, হ্যাঁ লাগে, মাঝে মাঝে লাগে। আচ্ছা, বাড়িতে কাকে ভয় পাও? ভয় মাকে পেতাম ভয়, এখন ঠিক ভয় পাই না। মার একটা বাড়িতে একটা, মানে যেটা আমরা পিওর শুদ্ধ হিন্দিতে অনুশাসন জিসকো कहते हैं, তো মা সেটাকে বানিয়ে রাখে বাড়িতে। একটা বেসিক স্ট্রাকচার আছে বাড়িতে, মানে ইউ আর নট জাস্ট অ্যালাউড টু ডু এনিথিং। তো সেই জিনিসটা রয়েছে বাড়িতে, সেই পরিবেশটা আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি খুব লাকি যে আমার বাবা মা খুব এডুকেটেড, ব্রড মাইন্ডেড প্যারেন্টস। মানে আমার ধরো একটা কোনো কিছু ইচ্ছে করলো, মানে
আমার মনে হয় না আমি মেয়ে হিসেবে খুব অ্যাবসার্ড কিছু ডিমান্ড করি, ওরাও সেটা বলে যে আমি বিশাল একটা কিছু ডিমান্ডিং নই, কিন্তু যদি কখনো কিছু আমার একটা ইচ্ছে করে তো সেইটা যদি খুব অ্যাবসার্ড না হয় সেটা ওরা পূরণ করার চেষ্টা করে। তো ভয় এখন ঠিক পাই না, ছোটবেলায় মাকে ভয় পেতাম, কারণ একটা মারের ব্যাপার ছিল, তো ওই জন্য ভয় পেতাম। তুমি মার খেতে? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাপিয়ারেন্স দেখে কাউকে কিছু ভেবো না, সত্যি বোঝা যায় না, বোঝা যায় না মানুষকে দেখে। তো তো অনেক রকম প্রপ ব্যবহার করতো তখন মা মারার জন্য, খুন্তি টুন্তি, তো নানান রকম সেই সব অভিজ্ঞতাও আছে। তো ছোটবেলার সেই অভিজ্ঞতাগুলো এখন আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না, যেটা তুমি শকড হলে আর কি। তো সেই জন্য মার সাথে সম্পর্কটা আমার খুব ইভলভ করেছে। আমি যত বড় হয়েছি, মানে আমি এখন ফিল করি মা খুব বন্ধু হয়ে গেছে আমার। তো যেটা মানে মার সঙ্গে যে কোনো রকমের কথা, আমি যে প্রচুর কথা বলবো তা না, কিন্তু আজকে কোনো একটা রাত জেগে, পুরো রাত জেগে যদি মার সাথে আমার কোনো কিছু নিয়ে গল্প করার হয়, শি ইজ দ্যাট গো টু পার্সন ফর মি। তো সেটা, এই জায়গাটা আমার রয়েছে, আমার লাইফে একজন অন্তত এরকম রয়েছে, এটা আমি খুব লাকি। আমাকে একটা জিনিস বলো, যে তুমি 13টি ভাষায় প্লেব্যাক করেছো, তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম কোনো সময় হয়নি? ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়নি, চ্যালেঞ্জিং হয়েছে আমার জন্য। দক্ষিণ ভারতীয় ভাষায় গান করা সেটা একটু চ্যালেঞ্জিং হয়েছে। প্রথম যখন তামিল গান গাইতে গেছি, আমার তখন 16 বছর বয়স, বিদ্যাসাগর স্যার আমাকে ওখানে প্রথম দক্ষিণ ভারতের ছবিতে উনি ডেবিউ করিয়েছিলেন। তামিল এবং মালায়ালাম ভাষাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, এবং তেলেগু আর কানাডাটা তুলনামূলকভাবে আমার সহজ লেগেছে। আরেকটা যেটা ভাষা একটু চ্যালেঞ্জিং লেগেছিল, যদিও সেই ভাষায় আমি অল্পই গিয়েছি, নেপালিতে, হ্যাঁ ওটা আমার একটু কঠিন লেগেছিল। বাট তার বাদে মানে আমার মনে হয় যে মালায়ালাম ভাষায় গান রেকর্ড করার পর তারপরে মারাঠি, গুজরাটি, এগুলো মানে বাংলার মতো হয়ে গেছে, মানে ওটা এতটাই ডিফিকাল্ট ছিল। তো অনেক কিছু শিখেছি, মানে ধরো ভাষাটা যখন একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে, তখন সেটার আছে সেই পরিস্থিতির মধ্যেও আমি গানটাকে কিভাবে ফুটিয়ে তুলবো, গানটাকে কিভাবে এক্সপ্রেশন দেবো। কারণ যখন ভাষাটা ইটসেলফ একটা চ্যালেঞ্জ, তখন তো আমার ওটার দিকে মন যাচ্ছে না, তখন তো মনে হচ্ছে যে আমি ওর ভাষাটাকে নিয়ে স্ট্রাগল করছি। তো একটা ভাষা কি হয়, সুযোগ পেতে পেতে গাইতে গাইতে সেটা উই গেট আ হ্যাং অফ ইট। যেটা আমার তেলেগুতে আমি প্রচুর গাই বলে তেলেগু ভাষাটা খুব এখন সহজ বলবো না, মানে আমি বুঝতে পারি কোন জায়গাটা কি উচ্চারণ হবে, তো সেটার একটা আন্দাজ চলে আসে, তো এটা হয়। আচ্ছা, যখন এই গানগুলো তোমাকে দেয়, মানে ডেফিনেটলি তুমি তো তেলুগু ভাষাটা জানবে না, ল্যাঙ্গুয়েজটা তো জানবে না, তোমাকে কি ইংলিশে লিখে দেয়? না, আমি লিখে নিই, আমাকে অনেক সময় ইংলিশে ওরা লিখে দিলেও আমি নিজে লিখে নিতেই প্রেফার করি। মানে স্পেশালি কোনো রিজনাল ভাষায় গান করলে আমি নিজে লিখে নিই, কারণ নিজে লিখলে কি হয়, আমার যেখানে যেটা করবার সেটা আমি তলায়, এটা আমার ট্রেড সিক্রেট বলে দিচ্ছি, বাংলা ভাষায় আমি ওটা তখন বাংলা স্ক্রিপ্টে ওটাকে করে নিই আর কি, নিজে মানে লিখে নিই। যেখানে আমার ধরো একটু লম্বা টানতে হবে শ্বাসটা, ওখানে মার্ক করে নিই এরকম ভাবে। তো এরকম নানা রকম মার্কিংস আছে, বা বাংলায় কোনো একটা কিছু নিচে লিখে নিলে যেটা আমার ফট করে দেখে আমার মনে পড়বে যে এখানে এই উচ্চারণটা ওরা করে। কারণ ওদের, আমি দেখেছি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে না, মানে অনেক কথা ওরা যেটা মুখে যেরকম করে বলছে সেটা লিখছে না, লেখে অন্যরকম করে। তো সেটা প্রথমে বুঝতে পারতাম না, তো গাইতে গাইতে ওদের সঙ্গে কথা বলে তখন বুঝতে পেরেছি। তো ওইখানে দীর্ঘদিন গান রেকর্ড করে একটা, মানে বিভিন্ন কম্পোজারের সঙ্গে, তো ওখানকার মিউজিক এত সুন্দর না, তারপরে মনে হয় যে না ঠিক আছে, ভাষা যতই কঠিন হোক, যে যত কাজ আসে তত ভালো। কতদিন সময় লাগতো এই পুরো ব্যাপারটা তৈরি করতে? অত সময় দেওয়া হয় না, মানে ডাইরেক্ট, মানে প্রথম তামিল গানে আমাকে একজন বিদ্যাসাগর স্যার বলেছিল যে ওকে ইউ গো টু দ্য হোটেল, ওখানে আমি একজন লোক পাঠাচ্ছি, উনি তোমাকে শিখিয়ে দেবেন। তো উনি এসে শেখালেন। আমি ভাবলাম যে বাবা এরকম ভাবেই হয় বোধহয়। প্রথম গানটা হয়ে গেল, তারপর সেকেন্ড টাইম আমি চেন্নাই গেছি আরেকটা গান গাইতে ওনার, তখন উনি বললেন নো কাম টু দ্য, নাও ইউ হ্যাভ লার্নড, ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ। মোটেই না, কিন্তু উনি বলছেন যে তুমি তো এখন একটা গান গেয়ে নিয়েছো, তুমি এখন আবার শেখার কি আছে, তুমি ডাইরেক্টলি এয়ারপোর্ট থেকে স্টুডিও চলে এসো। তো স্টুডিও গিয়ে তারপরে ওইভাবেই, মানে ওটা কি হয়, মানে আমরা যতক্ষণ না আমাদেরকে একটা, মানে যে ধরো জলে ভয় পায়, তাকে যতক্ষণ না তুমি জলে ফেলছো ততক্ষণ সে শিখবে না সাঁতরাতে, ব্যাপারটা অনেকটা ওই রকম। তো ওইটা যতক্ষণ না ওই পরিস্থিতিতে আমি পড়েছি, ততক্ষণ আমার মনে হতো যে বাবা কি করে করে সবাই। কারণ তার আগে আমার থেকে আরো সিনিয়র যারা, তারা দীর্ঘদিন সাউথে কাজ করছে, যেমন শ্রেয়া ঘোষাল, শি ইজ লাইক আ কুইন, আনডিসপিউটেড কুইন ইন সাউথ ইন্ডিয়া। ওখানে এত গান ওনার,
সুনিধি দিদিরও আছে, তারপর সোনুজির কানাডায় অনেক গান, কুনাল গাঞ্জাওয়ালার অনেক গান। তো দীর্ঘদিন যারা ওখানে গাইছে ওদের কাছ থেকে তখন শুনেছি যে ওরা কিভাবে ভাষা পিক আপ করে, তো তখন ওইগুলো অনেকটা ইন্সপিরেশন দিয়েছে। বাবা, অনেকটা স্টাডি করতে হয়, মানে এত সহজ না কোনো কিছু। একদমই না। আর কি কি ভূমিকায় অন্বেষাকে দেখতে পাবো? আর কি কি ভূমিকায় বলতে, আমাকে আপাতত তো একজন সিঙ্গার হিসেবে দীর্ঘদিন সবাই দেখছেই এবং ভালোবাসছে, আমার সেটা সৌভাগ্য। প্রায় 16 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে। সো অ্যাজ এ সিঙ্গার বিগত 6-7 বছর ধরে আমি নিজের প্রোডাকশনও করছি, মানে সুরকার হিসেবে আই অলসো রাইট সাম অফ মাই ওন সংস। তো সেইটা একটা আমার অন্য দিক খুলে দিয়েছে আমার লাইফে। আমি কম্পোজার হিসেবে 3টে ছবি আমি কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে 4টে ছবি কমপ্লিট করেছি, তার মধ্যে 3টে রিলিজ হয়েছে, একটা মারাঠিতে যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছিলাম, গানের পাশাপাশি 2টো বাংলা ছবিতে গান লিখেছি, সুর করেছি। রিসেন্টলি একটা হিন্দি ছবিতে, যেটা একটা মিউজিক্যাল, যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কমপ্লিট করলাম এবং গানগুলো আমি লিখেছি, সুর করেছি। তার বাদে যেটা আমার মিউজিক্যাল ছবিটার কথাই বলবো, যেটাতে একটা নতুন কনসেপ্ট ঠিক না, এটা আমরা বিদেশে প্রচুর দেখি। বিদেশে যেমনি লালা ল্যান্ড, সিন্ড্রেলা এই ধরনের ছবি আমরা দেখে থাকি, যেখানে অনেক সময় যে পপ স্টার বা যে গায়িকা বা গায়ক তাকেই আমরা দেখতে পাই স্ক্রিনে, প্লেব্যাকের ব্যাপারটা নেই, মানে যে গেয়েছে সেই স্ক্রিনে রয়েছে। তো এইরকম কনসেপ্টের একটা ছবিতে আমাকে দেখা যাবে, এবং সেটা গানের ছবি বলেই সেটাতে আমাকে অভিনয় করতে দেখা যাবে। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটা প্রশ্ন করব। নিশ্চয়ই নিশ্চয়ই। সো ফার্স্ট এক্সপেরিয়েন্স কিরকম অভিনেত্রী হিসাবে? আমি ঠিক নিজেকে অভিনেত্রী বলতে কমফোর্টেবল নই, কারণ আমি এই বিষয়ে একদমই নতুন, মানে অজ্ঞই বলা যায়। তো এটা খুবই প্রমাণ সাপেক্ষ। আমি যদি প্রমাণ করতে পারি তবে সবাই বলবে, অডিয়েন্স কিভাবে নিচ্ছে আমাকে, তো সেইটা প্রমাণ সাপেক্ষ, আমি নিজেকে ওইভাবে বলবো না। কিন্তু আমি নতুন একটা কাজ শিখতে পারলাম, সেটা আমার খুব মজা লেগেছে। দেখো, মিউজিক ভিডিওতে কম বেশি গানে লিপসিং করা, লুকিং গ্ল্যামারাস, অল অফ আস উই ডু দ্যাট, কিন্তু একটা ফিল্মে সংলাপ বলা, একটা চরিত্রে ঢুকে সেটার মধ্যে থেকে আমার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স ছিল না সেটা নয়, ক্যামেরাতে তো দীর্ঘদিন আসছি, কিন্তু ক্যামেরার এক্সপিরিয়েন্স থাকা। আর আমি তো সবসময় অন্বেষা হিসেবেই সবার কাছে এসেছি, কিন্তু যখন আমি একটা অন্য চরিত্র, তখন আমার সবসময় চেষ্টাটা এটা ছিল, মানুষ যাতে ওই মেয়েটাকে দেখে না ভাবে আরে তো এ তো অন্বেষাই। তো সেইটার থেকে নিজের থেকে মেয়েটিকে আলাদা করা, সেটা একটা আমার জন্য জব ছিল। যেহেতু সবাই আমাকে দেখছে দীর্ঘদিন, যদিও অভিনয়তে আমার ডেবিউ, কিন্তু সবাই আমাকে চেনে, আমি অপরিচিত একজন নই। তো সেই কারণে দ্যাট ওয়াজ কোয়াইট আ চ্যালেঞ্জ, যেটা আমি এনজয় করেছি ওটার জন্য। এবং ওই যে প্রসেসটা, যে চরিত্রটা গড়ে উঠছে, খাতায় কলম থেকে চরিত্রটা জীবন্ত হয়ে উঠছে, এবং আমি কিভাবে ইন্টারপ্রেট করছি সেটার পেছনে যে রিসার্চ, তো অ্যাক্টিংটা খুব সুন্দর একটা বিষয়, তো যেটা আমি ডিসকভার করলাম। জানি না ভবিষ্যতে এই ধরনের কাজ আমি আরও করবো কিনা, কিন্তু যেটা করেছি, যেটা আমার নতুন একটা পথ চলা শুরু হয়েছে, আমি আশা করব যে এই ধরনের ছবি আমি করি বা অন্য কেউ করুক, এই ধরনের একটা ট্রেন্ড শুরু হোক, আমি এটাই চাইবো। কারণ ইন্ডিয়াতে এটা খুব কম হয় যে মানে মিউজিক্যাল তারাই নাচছে, তারাই গাইছে, যারা গান করেছে তাদেরকেই সামনে দেখা যাচ্ছে। এই জনারটা একটু কম দেখা যায়, যদিও প্রচুর গান আছে, এরকম ছবি আমরা দেখতে পাই, কিন্তু এই ট্রেন্ডটা খুব একটা বেশি দেখা যায় না। তো এই ট্রেন্ডটা আবার একটু কিক স্টার্ট হোক এই ছবিটার হাত ধরে, এটাই চাইবো। বাহ, বিখ্যাত হওয়ার জন্য বন্ধু বান্ধবের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয়, সামনে পুজো গেছে, দুর্গাপূজায় সবাই প্যান্ডেল হপিং করেছে, তো ন্যাচারালি একটা তো মনের মধ্যে কষ্ট হয় যে ওহ গড, পুজো সারা বছর আমরা ওয়েট করে থাকি। তো তোমার কোথাও গিয়ে মনে হয় যে আমি তো একজন এরকম একটা পজিশন আছি যেখানে গেলে আমার মানে সাধারণ জনসাধারণের সামনে গেলে মভড হয়ে যাওয়ার একটা টেনশন থাকে, তো সেখানে কি তুমি সময়টা কাটাও কি করে, স্পেশালি পুজো টাইমে? আমার এরকম কোনো টেনশন থাকে না, আমি পার্সোনালিটিটাই এরকম নায়িকা নায়ক সুলভ নয়, তো যেটা আমার সঙ্গে মিশলেই তুমি বুঝতে পারবে। তো আমি সাধারণ জীবনযাপন করি, এবং আজকে মানে অনেক সময় রাস্তা দিয়েও হেঁটে গেলে এরকম কোনো, আমার যেটা হয় সেটা হচ্ছে, ধরো কোনো মলে গেলাম বা কোথাও গেলাম, মানে কেউ আমাকে খুব ভালোবাসলে সে আমার সাথে এসে দুটো ছবি তুলবে, কথা বলবে, এটা হবে। অনেক সময় কি হয়, আমরা ধরো কোথাও শুটিং করছি বা কোথাও আউটডোরে কিছু করছি, সেখানে আমরা উই আর ইন আ সার্টেন গেট আপ, যেখানে চিনতে পারার সংখ্যা, মানুষের সংখ্যাটা বেশি হয়ে যায়, তখন একটা মবের টেন্ডেন্সি থাকে, বা কোনো লাইভ শোতে অনেক সময় মব এসে যায়, যেখানে আমাদেরকে সেই হিসেবে পিপল আর লুকিং অ্যাট আস অ্যাজ এ স্টার, সোজা কথা। তো সেইখানে মবের একটা মানে মবের একটা ব্যাপার থাকে, বাট আদারওয়াইজ
আমার মনে হয় না ডেলি লাইফে এরকম মানে কোনো প্যাপারাজ্জি বা কোনো লোকের এত টাইম আছে যে আমি কোথায় কোন ক্যাফেতে কোন বন্ধুর সাথে বসে আছি সেটা যদি আমি খবর না দিই তাহলে সে জানবে কি করে। তো এমনি পাশের টেবিলে একজন মানুষ, সে আমার গান ভালোবাসে, সে আমার সাথে এসে কথা বলতে পারে, তার বেশি কিছু হবে না, কেউ আমাকে অ্যাটাক করবে না। তো এই ধরনের টেনশন নিয়ে আমি চলি না। যেটা পুজোর সময় আনন্দ করা, সেটা আমার বহু বছরই হয়েছে যে পুজোর সময় শিল্পীদের শোজ থাকে। আমার এবছরও শোজ ছিল, আমি ওয়াশিতে ছিলাম, পুনেতে ছিলাম, তো বিভিন্ন শহরে সেখানকার দুর্গাপুজো দেখেছি, সেখানকার মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি। তো ওইভাবে ঠিক গিয়ে গিয়ে ঠাকুর দেখা সেটা আমার ছোটবেলার পর আর হয়নি। আর এত ভিড় হয় না, আমার খুব একটা ভিড় পছন্দ না। তো তার জায়গায় আমার মনে হয় যে পুজোতে, কোনো একটা পুজোতে ফ্রি থাকলে আমি একটু নিজের ফ্যামিলি, ভাই বোনদের বাড়িতে ডাকলাম বা ওদের কাছে গেলাম, তো নিজেদের মানুষের সঙ্গে সময় কাটানো ওইভাবে একটু, বা একটু কোনো বন্ধুর সঙ্গে দেখা করলাম, তো সেইটা আমার মনে হয় যে অনেক এনজয়েবল একটা জিনিস। একজন বিখ্যাত মানে আমাদের চার্লি চ্যাপলিন যাকে আর কি বলে, উনি একসময় বলেছিলেন যে যশ খ্যাতি যখন উচ্চ প্রাচীরে মানুষ পৌঁছে যায় তখন একটা সময় আসে যে সেগুলোকে ফিরিয়ে দেবার পালা আসে। তুমি এতটা ফেমাস হয়েছো, অ্যান্ড আরো ফিউচারে তুমি আরো নাম করো, আরো অনেক অনেক ভালো একটা জায়গায় পৌঁছাও, সবসময় আমরা কামনা করি। সেরকম কোনো একটা জায়গায় একটা টাইমে গিয়ে পৌঁছে কোনো সময় কি তোমার মনের মধ্যে এই ফিলটা আসে যে না, এবার আমারও ফিরিয়ে দেওয়ার পালা এসছে, অনেক হয়েছে, এবার আমি একটু একা নিজের মতো করে জীবনটা কাটাবো, সব ফেম থেকে সব দিক থেকে সরে গিয়ে? না, এই প্রশ্নটা দুটো ভাগে আমি উত্তর দিচ্ছি। প্রথম যেটা আমার মনে হয় যে একা জীবন কাটানোটা, ওটা আমার ওইভাবে এখনো সেইটা ভাবা স্টেজ আসেনি যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি সন্ন্যাস নিয়ে নিলাম, না সেরকম কোনো ব্যাপার নয়। আমার যেটা, আমি যেটা গীতাতেও পড়েছি যে আমাদেরকে ভেতর থেকে স্পিরিচুয়াল হওয়ার জন্য বা আধ্যাত্মিক হওয়ার জন্য সংসারের বাইরে বেরিয়ে যেতে হবে না, সংসারের মধ্যে থেকে স্পিরিচুয়াল হওয়াটা বেশি কঠিন। আজকে আমি ধরো পাহাড় পর্বতে চলে গেলাম আমার পরিবার পরিজন ভালোবাসার সব মানুষকে ছেড়ে দিয়ে, সেখানে গিয়ে নিজের মতন করে আমি ধ্যান করছি, একটা স্টেটে এক সময় পৌঁছবই, সেটা অনেক সহজ। কিন্তু আমার মনে হয় যে একটা পেশার মধ্যে থেকে, একটা কাজের মধ্যে থেকে, সংসারের চারপাশে প্রলোভন মোহ এগুলোর মধ্যে থেকে ভেতরটাকে স্পিরিচুয়াল করে তোলাটা অনেক বেশি, আমার মনে হয় যে ইটস মোর অফ আ চ্যালেঞ্জিং থিং, যেটাতে আমি বিশ্বাস করি যে যা হচ্ছে এখানেই হচ্ছে। হ্যাঁ, যেটা তুমি বললে যে চার্লি চ্যাপলিনের যে কথাটা তুলে তুমি প্রশ্নটা করলে, সেটার বিষয়ে আমার মনে হয় যে আমরা যাদেরকে মানুষ ভালোবাসে, যারা একটা ওরকম জায়গায় পৌঁছেছে, আমার মনে হয় আমরা যেহেতু একটা সমাজবদ্ধ জীব, সোসাইটিতে বাস করি, সেহেতু একটা দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করা উচিত। শুধুমাত্র আমাকে নিয়ে লাফালাফি হচ্ছে, শুধুমাত্র আমি যেখানে যাচ্ছি গান করছি, সাজগোজ করে লাইভ শোজ করছি, এটা করে তো জীবন কেটেই যাবে। কিন্তু তার বাইরেও একটা আমার মনে হয় যে দেয়ার ইজ সামথিং কল সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা যেহেতু একটা সমাজে বাস করি, একটা রাজ্যে বাস করি, একটা এই যেই প্ল্যানেটে আমরা রয়েছি, সেইটার সৌন্দর্যটা আমরা যাতে কি করে বাড়াতে পারি, এবং যেহেতু আমরা একটা সাধারণ মানুষের থেকে আমাদের কাজটা আমাদেরকে সেই খ্যাতিটা দিয়েছে, আমাদের একটা পজিশন দিয়েছে যেখানে আমরা একটা কথা বললে, একটা কথা লিখলে, আজকে একজন সাধারণ একটি মেয়ে লিখলে, সাধারণ বলতে সেই অর্থে নয়, তার মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু যে ফেমাস নয়, সামবডি নন ফেমাস, সে একটা কথা বললে সেটা যত না গুরুত্ব পাবে, আজকে ধরো আমাদের মতো কেউ যদি এই কথাটা বলে, যে অলরেডি একটা সেলিব্রেটেড মানুষ নিজের ফিল্ডে, তো সে যখন তার কথার যখন অতটা ওজন মানুষের কাছে, তাহলে মানুষকে আমি সেইভাবে আমার মনে হয় যে একটা জায়গার পর, ইফ আই এম আ রেসপন্সিবল পার্সন, তাহলে আমাকে যারা ফলো করে তাদেরকে এমন কিছু দেওয়া উচিত উপাদান যার থেকে তারা ইন্সপিরেশন পেতে পারে। এবং সেটা শুধুমাত্র গান, শুধুমাত্র আমার কাজটা হয়ে থাকবে কেন, আমার কথাও হতে পারে, আমার জীবন দর্শনও হতে পারে, তো এরকম অনেক কিছু হতে পারে। এবং সেটা তখনই হবে যখন আমি প্রতিদিন সকালে উঠে ইভলভ করব। প্রতিদিন এভলিউশনটা না থাকলে সেটা সম্ভব না। প্রোগ্রাম অলমোস্ট শেষের পর্যায়ে, একটা কথা ভীষণভাবে তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, অন্বেষা কবে বিয়ে করছে? বিয়ের কথা এই মুহূর্তে কিছু, ম্যারেজ ইজ নট ইন দ্য কার্ডস, মানে বিয়ের জন্য পাত্র চাই, তো আগে পাত্র জুটলে। পাত্র কিরকম চাই তোমার? মানে কোনো একটা ক্রাইটেরিয়া তো থাকে সবকিছুর। ক্রাইটেরিয়া বলতে আমার ওরকম কিছু লিস্ট নেই, কিছু বাকেট লিস্ট নেই। আমার মনে হয় যে
যখন জীবনে যেই মানুষের অর্গানিক্যালি আসার, যদি এরকম কোনো মানুষ আসার হয়, সে আসবে নিজের থেকেই। সে যদি সত্যিকারের আমার প্রকৃত অর্থে বন্ধু, একজন সঙ্গী হয়ে উঠতে পারে, বা আমিও তার সঙ্গী হয়ে উঠতে পারি, তখনই আমার মনে হয় যে সেই জিনিসটা ওয়ার্ক করবে। তারপর যদি সেটা বিয়ে অবধি গড়ায়, খুব ভালো কথা। ওয়াও, খুব ভালো লাগলো অন্বেষা তোমার সাথে কথা বলে। Same here. সময় যে কিভাবে এগিয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি আমার এখনো মনে হচ্ছে আরো অনেক কিছু তোমাকে জিজ্ঞেস করা বাকি একদম আছে। ইনফর্মাল অফ ক্যামেরা আড্ডা দিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি। আর সব থেকে বড় কথা, তোমার সাথে কথা বলে সত্যি মনে হলো যেন আমার পাশের বাড়ি বন্ধু, মানে খুব কাছের মানুষ, তার সাথে বসেই গল্প করছি, কথা বলছি, একদম আমি মন খুলে কথা বলেছি। সব থেকে বড় কথা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি এখন যে পজিশনে আছো, তো সব শেষে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, একটা মিষ্টি গান দিয়ে আমাদের প্রোগ্রামটা এন্ড করে দাও। নিশ্চয়ই। তাহলে আমারই একটা গান। হ্যাঁ নিশ্চয়ই, একদম। ওকে ওকে। প্রেম রতন ধন পায় ছবি থেকে আমার বিখ্যাত গানগুলোর মধ্যে একটি। सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं, तन में मन में और नयन में दिए जल उठते हैं। आजा पिया आजा तेरे ही लिए जलते दिए, बितानी तेरे साए में जिंदगानी बितानी तेरे साए में ওয়াও। সো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের প্রোগ্রামটা প্লিজ আমাকে জানাও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আজকের প্রোগ্রাম এখানেই এন্ড।